নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নিমাই ভট্টাচার্যের লেখা একটি খুব 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 চমৎকার ছোট গল্প। গল্পের নাম রত্নাকর। মন ভালো করা একটি গল্প। শুনতে থাকুন আজকের গল্প রত্নাকর। নিতা বাড়িতে পা দিয়ে বেশ বিরক্তির সঙ্গেই বলল, জানো মা, ডাক্তার জেঠুর ছেলেটা একেবারে গোল্লায় গেছে। কোন ছেলেটার কথা বলছিস? নিতা দেবী মেয়েকে খেতে দেবার জন্য রান্নাঘরের দিকে পা বাড়িয়ে জিজ্ঞেস করেন। ড্রয়িং রুম পেরিয়ে নিজের ঘরের দিকে এগুতে এগুতেই নিতা জবাব দেয়, ডাক্তার জেঠুর ছোট ছেলেটার কথা বলছি মা। পড়ার টেবিলের উপর ম্যাগ রেখেই আলনা থেকে একটা ম্যাক্সি নিয়ে নিতা বাথরুমে যায়। কলেজের সালোয়ার কুর্তা খুলে কয়েক মিনিটের জন্য শাওয়ারের নিচে দাঁড়ায়, সাবান মাকে। তারপর আবার শাওয়ারের নিচে 2-5 মিনিট দাঁড়ায়, নরম তোয়ালে দিয়ে সারা শরীর মুছতে মুছতে একবার নিজেকে দেখে নিয়েই ম্যাক্সি পরে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কয়েকবার চিরুনি টেনে নেয় চুলের উপর দিয়ে। ডাইনিং টেবিলে বসে এক টুকরো আলুর দমের সঙ্গে এক টুকরো পরোটা মুখে দিয়েই নিতা বলে, ডাক্তার জেঠুর এই ছেলেটা যে কি করে এত অসভ্য হলো তা ভেবে পাই না মা। নিতা দেবী খুব ভালো করেই জানেন তার মেয়ে পরমা সুন্দরী। তাছাড়া এখন ওর বয়সটাই এমন যে বেশ আকর্ষণীয় মনে হয়। শুধু ছেলে না, বহু মেয়েও ওকে দেখে মুগ্ধ হয়ে। বিল্টু কি তোর সঙ্গে কোনো অসভ্যতা করেছে? শুধু আমার সঙ্গে না মা, রাস্তাঘাটে সব মেয়ের সঙ্গে ও অসভ্যতা করে। দেখনি তো, রাস্তাঘাটে লোকজনের কথায় কান দিলে মেয়েদের পক্ষে আর ঘর থেকে বেরোনোই সম্ভব না। নিতা দেবী মুহূর্তের জন্য থেমে বলেন, তুই গ্রাহ্য না করলেই দেখবি 2-4 দিন পর আপনা আপনি চুপ করে যাবে। ঘোড়ার ডিম চুপ করবে? নিতা একটু গলা চড়িয়েই বলে। 2-1 মিনিট পর ও আবার বলে, কলেজের খাতায় নাম লিখিয়ে যারা সারাদিন বাঁধরামি করে বেড়ায় তারা আবার চুপ করে থাকবে মা? প্রদীপ ঘোষ হিন্দুস্তান স্টিলে চাকরি নেবার মাস 6-এর মধ্যে টালিগঞ্জের এই বাড়িতে আসেন। তখন নিতার জন্ম হয়নি। ও পেটে আসার পরপরই নিতা দেবী হঠাৎ একদিন অজ্ঞান হয়ে পড়ে যান। একটু আধটু রক্তপাতও হয়। প্রদীপবাবু তখন অফিসে। তাই প্রদীপবাবুর বৃদ্ধা মা নিজেই ছুটে গিয়েছিলেন পাড়ার ডাক্তার সুধীর সরকারের কাছে। ডাক্তারবাবু, আমার বৌমার বাচ্চা হবে, ও হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে। কাপড় চোপড়ে একটু রক্তের দাগ দেখেই ভীষণ ভয় করছে। আপনি যদি এখনই একটু ওকে দেখতে যান। বৃদ্ধাকে কথাটা শেষ করতে না দিয়ে ডাক্তার সরকার জিজ্ঞেস করেন, আপনারা কোথায় থাকেন? আপনার এই গলির মুখের গোলাপি একতলা বাড়িতে। ও, তার মানে চৌধুরীদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চৌধুরীদের বাড়িতেই আমরা থাকি। আপনি যান, আমি মিনিট 10-15-র মধ্যেই আসছি। হ্যাঁ, একটু পরে ডাক্তার সরকার এসে অনেকক্ষণ ধরে গীতা দেবীকে পরীক্ষা করে একগাল হেসে প্রদীপবাবুর মাকে বললেন, আপনার চিন্তার কিছু নেই, বাচ্চা ঠিকই আছে। একটু থেমে উনি আবার বললেন, তবে একটু ওষুধপত্র খেতে হবে, আর আপনার বৌমাকে আপাতত দিন 3 বিছানা থেকে উঠতে দেবেন না। বৃদ্ধা মাথা নেড়ে সম্মতি জানিয়ে জিজ্ঞেস করেন, আমি কি ছেলেকে ডেকে পাঠাবো? না না, তার দরকার নেই। ডাক্তার সরকার ড্রয়িং রুমের দিকে পা বাড়িয়ে আবার পড়লেন, তবে যদি ইচ্ছে করেন আপনার ছেলেকে সন্ধ্যের পরে আমার ওখানে পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাঠিয়ে দেব। প্রদীপবাবুর মা ভিজিটের টাকা এগিয়ে দিতেই ডাক্তার সরকার একটু হেসে বললেন, না না, ওসবের কোনো দরকার নেই। আপনারা তো আমার প্রতিবেশী, আপনাদের কাছ থেকে কি টাকা নিতে পারি? প্রদীপবাবু অফিস থেকে বাড়ি এসে ছুটে গিয়েছিলেন ডাক্তার সরকারের কাছে।
আপনার স্ত্রী এখন কেমন আছেন? আর ব্লিডিং হয়েছে কি? না, ব্লিডিং হয়নি আর। দেখে তো ভালোই মনে হলো। হ্যাঁ হ্যাঁ, ভালোই থাকবেন, কোনো চিন্তা নেই। ডাক্তার সরকার মুহূর্তের জন্য একটু থেমে বললেন, তবে সপ্তাহখানেক পর ওর ব্লাড আর ইউরিনটা টেস্ট করতে হবে। দেখে মনে হলো বেশ অ্যানিমিক। ব্লাড ইউরিনের রিপোর্ট দেখে ওষুধ দেব। প্রদীপবাবু বললেন, ডাক্তারবাবু, আমার দাদা বৌদির কোনো ছেলে মেয়ে হয়নি, তাই আমার স্ত্রীর এই সন্তানটির যদি কিছু হয়। ওকে কথাটা শেষ করতে না দিয়ে ডাক্তার সরকার বললেন, আরে ভাই, কিচ্ছু হবে না, আমি তো আছি, চিন্তা করছেন কেন? ডাক্তার সরকার একটু থেমে বললেন, আপনারা দুজনে তো আমার ছোট ভাই বোনের মতো। আপনাদের বাচ্চাটি যাতে ভালো থাকে সে দায়িত্ব আমার। যা করবার আমি করব, আপনাদের কিছু চিন্তা করতে হবে না। উনি আবার বললেন, তবে হ্যাঁ, বৌমাকে বলবেন উনি যেন দিন তিনেক বিছানা থেকে না নামেন। প্রদীপবাবু বাড়ি ফিরেই বললেন, ডাক্তারবাবুর কথাবার্তা শুনে এত ভালো লাগলো যে। সঙ্গে সঙ্গে গীতা দেবী বললেন, হ্যাঁ, উনি বৌমা বৌমা করে এমন সুন্দর কথা বলছিলেন যে মনে হচ্ছিল উনি আমার কতদিনের পরিচিত আপনজন। প্রদীপবাবুর মা বললেন, উনি আজ কি বিপদ থেকেই যে উদ্ধার করলেন তা ভগবানই জানেন। যে সন্ধেবার 15 মিনিটের মধ্যেই ব্লিডিং বন্ধ হয়ে গেল। ওকে তখন না পেলে যে কি হতো তা ভাবতেই গা শিউরে উঠছে। প্রদীপবাবুর বাবা বললেন, হ্যাঁ, ডাক্তার সরকার মানুষ হিসেবেও যেমন ভালো, ডাক্তার হিসেবেও তেমনি ভালো। গীতা দেবী বললেন, ঠিক বলেছেন বাবা, ডাক্তারবাবুকে আমারও খুব ভালো লেগেছে। তারপর থেকে ডাক্তার সরকার যখনই সময় পেয়েছেন তখনই একবার গীতা দেবীকে দেখতে এসেছেন। কি বৌমা, কেমন আছো? ভালো আছি দাদা। হাঁটা চলা বিশেষ করছো না তো? গীতা দেবী জবাব দেবার আগে প্রদীপবাবুর মা একটু হেসে বললেন, বৌমা আপনাকে দেবতার মতো ভক্তি করে। তাই তো, ও আপনার সব কথা শুনলো না, হাসি মুখে মেনে চলছে। ডাক্তার সরকার একটু হেসে বললেন, আমি ডাক্তার, দেবতা হব কোন দুঃখে? মুহূর্তের জন্য থেমে উনি বললেন, আসল কথা হচ্ছে কি, আপনার বৌমা মেয়েটি খুবই ভালো, তাই ও সব কথা মেনে চলছে। তারপর গঙ্গা দিয়ে কত জল গড়িয়ে গেছে। প্রদীপবাবুদের সঙ্গে ডাক্তার সরকারের সম্পর্ক আরো নিবিড় হয়েছে, মধুর হয়েছে। ডাক্তার সরকারের স্ত্রী মাঝে মধ্যেই এটা ওটা নিয়ে হাজির হয়ে বলেন, এই গীতা, এটা তোর মেয়েকে দিয়ে বলবি জেঠু পাঠিয়ে দিয়েছে। গীতা দেবী একগাল হাসি হেসে বলেন, তাই বলে এত বড় কেক? আজ সকালে ওর এক পুরনো পেশেন্ট এইরকম 2টো কেক দিয়ে গেল, তাই উনি বললেন একটা কেক নিতু বিটিয়াকে দিয়ে এসো। উনি একটু হেসে বললেন, তোর মেয়েটাকে উনি যে কি ভালোবাসেন তা দেখে অবাক হয়ে যায়। গীতা দেবীও একটু হেসে বললেন, সত্যি অবাক হবার মতোই ব্যাপার, নিতু দাদা চোখের মণি। হাজার কাজ থাকলেও নিতার জন্মদিনে ডাক্তার সরকার আসবেনি। এই তো গতবারই উনি রাত্রি 11:30টার পরে এসে হাজির। নিতা অবাক হয়ে বলে, ও মা, জেঠু এত রাত্রিরে? কি করবো মা, আজ সারাদিন একজন হার্ট পেশেন্টকে নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে। কাল সকালেই না হয় আসতেন। ডাক্তার সরকার ওকে কাছে টেনে নিয়ে একটু আদর করে বলেন, নিতু বিটিয়া, তোর জন্মদিনে কি না এসে থাকতে পারি? গীতা দেবী বলেন, দাদা, আপনি যে আসবেন তা আমি জানতামই, তাই তো আমরা দরজা খুলে গল্পগুজব করছিলাম। বৌমা, তোমরা ঘুমিয়ে পড়লেও আমি তোমাদের ঘুম ভাঙিয়ে তুলে নিতু বিটিয়াকে আদর করে তবে বাড়ি যেতাম। এবার উনি নিতাকে বলেন, জানিস নিতু বিটিয়া, গান্ধীজি, রবীন্দ্রনাথ আর তোর জন্মদিন
আমি ঠিকই মনে রাখতে পারি, কিন্তু তোর বড় মার জন্মদিনটা আমি কিছুতেই মনে রাখতে পারি না। ওর কথা শুনে সবাই হেসে ওঠে। ডাক্তারবাবুর স্ত্রী গল্পগুজব করতে করতে প্রায় গীতা দেবীকে বলেন, তোর মেয়েটা জানিস গত জন্মে আমাদের মেয়ে ছিল, তা না হলে ওর প্রতি তোর দাদার এত মায়া মমতা কেন হবে? ডাক্তারবাবুর বড় ছেলে মিনুও নিতাকে ঠিক ছোট বোনের মতোই স্নেহ করে, ভালোবাসে। নিতাও যখন তখন ওর কাছে নানা আবদার করে, মিনুদা প্লিজ আমাকে আর আমার দুই বন্ধুকে সোনার কেল্লা দেখাবে। বিনুও সঙ্গে সঙ্গে হাসি মুখে স্বীকৃতি জানায়। ব্যতিক্রম শুধু ডাক্তারবাবুর ছোট ছেলে বিল্টু। চাঁদের কলঙ্কের মতো ডাক্তারবাবুর পরিবারের কলঙ্ক হচ্ছে এই ছেলে। প্রত্যেক দিন একটা করে হিন্দি সিনেমা দেখা আর সারা দিন পথে ঘাটে অসভ্যতা বাদরামি করা ছাড়া ও আর কিছুই করে না। নিতাকে দেখলে ওর যেন বাদরামি আরো বেড়ে যায়। এমন অসভ্য আর অশ্লীল মন্তব্য করে যে নিতা কানে শুনতেও ঘেন্নাবোধ করে, লজ্জায় মুখ লাল হয়। অথচ এই বিল্টুই স্কুলে পড়বার সময় কত ভালো ছিল। সকাল সন্ধে মড়জোর 2-1 ঘন্টা পড়াশুনো করা ছাড়া বাকি সময়টা শুধু খেলাধুলো করত, কিন্তু তবু ফার্স্ট হতো। ফার্স্ট ডিভিশনেই মাধ্যমিক পাশ করেছিল। তখন নিতা ওকে বলেছিল, বিল্টুদা তুমি যদি সারাদিন লেখাপড়া করতে তাহলে যে কি রেজাল্ট করতে তা ভাবাই যায় না। বিল্টু হাসতে হাসতে বলেছিল, তোর ভাবতে কষ্ট হবে বলেই তো বেশি ভালো রেজাল্ট করলাম না। নিতা ওর বাবা মাকে বলেছিল, বিনুদা খেটে খুটে খুব ভালো রেজাল্ট করে, কিন্তু বিল্টুদা অসম্ভব ভালো ছেলে, আর তাই প্রায় না পড়েই এত ভালো রেজাল্ট করলো। নিতা দেবী বলেছিলেন, তা ঠিক। নিতা আবার বলেছিল, বিনুদা হয়তো ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পাস করবে, কিন্তু বিল্টুদা ইচ্ছে করলে ভালো প্রফেসরও হতে পারবে, আবার ক্রিকেট খেললে টেস্টেও চান্স পাবে। কিন্তু কলেজে ছোঁয়া লাগতে না লাগতেই বিল্টু বদলাতে শুরু করলো। সেকেন্ড ডিভিশনে হায়ার সেকেন্ডারি পাশ করে বিয়ে পড়তে শুরু করতে বিল্টু ঝড়ের বেগে অধঃপাতে নামতে শুরু করলো। এইভাবেই কটা বছর কেটে গেল। নিতা বিয়ে পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হলো। বিনুদা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে হাউস সার্জন হয়েছেন, কিন্তু বিল্টু নাকি এখনো বিয়ে পড়ছে। ইদানিং বিল্টুর পদোন্নতি হয়েছে। কোথা থেকে কার একটা মোটরসাইকেল জোগাড় করে যখন তখন যেখানে সেখানে ইতার পাশ ঘেঁষে চলে যেতে যেতে 2-একটা নোংরা টিকা টিপ্পনি দিয়ে তবেই উধাও হয়ে যায়। এছাড়া রোজ সকালে ইতা বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালেই সেখানে বিল্টুর আবির্ভাব হবেই। সব মিলিয়ে প্রায় অসহ্য পরিস্থিতি। ডাক্তার জেঠু বা বড় মা তো দূরের কথা, নিজের মাকেও নিতা এইসব বলতে পারে না। তবে 2-4 জন বন্ধুকে না বলে পারে না। অবন্তী হাসতে হাসতে বলে, তোকে দেখে আমারই বাঁচামি করতে ইচ্ছে করে, তা বিল্টুকে কি দোষ দেব বল? নিতা বেশ রাগ করেই বলে, ন্যাকামি করিস না অবন্তী। তারপর একটু থেমে বলে, আমরা কি খেলার পুতুল যে যা ইচ্ছা বলবে বা করবে? সেদিন ক্লাস না থাকলেও রিউনিয়নের জন্য একটু বেলা করে নিতা বাড়ি থেকে বেরুলো। পরনে সালোয়ার কামিজ আর ওড়না, তাছাড়া একটু আধটু প্রসাধন আর চোখে একটু কাজল। রতুরের জন্য বাস স্ট্যান্ডের পাশে গাছের ছায়াতে দাঁড়িয়েই নিতার খেয়াল হলো আশেপাশে কেউ নেই। তারপরই হঠাৎ বিল্টুর উদয়। বিন্দুমাত্র কোনো ভূমিকা না করে বিল্টু হঠাৎ ওর গাল টিপে বললে, তোকে দেখলেই চুমু খেতে ইচ্ছে করে আমার। ব্যাস, সঙ্গে সঙ্গে নিতা ঠাস করে ওর গালে একটা চড় মেরে বললে, তোকে দেখলে আমার ঠাস করে চড় মারতে ইচ্ছে করে। নিতা সাহস দেখে বিল্টু স্তম্ভিত আর হতবাক হয়ে যায়। ঠিক যেন বিশ্বাস করতে পারে না কোনো মেয়ে এভাবে ওকে মারতে পারে। ইতিমধ্যে বাস এসে যায়। বাসের পাদানিতে পা দিয়ে
মিতা একটু হেসে বলে, বিল্টুদা চললাম, কাল আবার দেখা হবে। পরের দিন তো দূরের কথা, দিন 10 আর বিল্টুকে দেখাই গেল না। তারপর সেদিন ইউনিভার্সিটি থেকে ফেরবার পথে হঠাৎ মুখোমুখি দুজনের দেখা। মিতা একগাল হেসে জিজ্ঞেস করল, কি রে, ভালো আছিস? বিল্টু কোনো কথা না বলে মাথা নিচু করে চলে গেল। আবার দিন 15 পর দুজনের দেখা। মিতা কোনো ভূমিকা না করেই বলল, বাপের পয়সায় খেয়ে দিয়ে এভাবে বাঁচামি না করে তুই পড়াশুনো কর না। তুই পড়াবি? তুই সত্যি পড়াশুনো করবি? তুই পড়ালে নিশ্চয়ই পড়ব, কিন্তু কাউকে বলতে পারবি না। মারে, আমার কাছে পড়তে এলে আমার বাবা মা তো জানবেনি। কাকা কাকিমার কথা বলছি না, কিন্তু অন্য কেউ যেন, না না, অন্য কেউ জানবে না। মিতা একটু থেমে বলে, আমি তোকে পড়াবো, কিন্তু একটা শর্তে। কি? কি? আমার সব কথা তোকে শুনতে হবে। এবার বিল্টু একটু হেসে বলে, তুই বললে আমি হাসতে হাসতে মনুমেন্টের উপর থেকে ঝাঁপও দিতে পারি। বছরের পর বছর বইপত্রের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও মাত্র কয়েক মাসের চেষ্টায় বিল্টু অভাবনীয় ভালো নম্বর পেয়ে বিএ পাশ করল। তারপর লুকিয়ে চুরিয়ে পরীক্ষা দিয়ে স্টেট ব্যাংকের অফিসার। মিতা সোজাসুজি ডাক্তার সরকারকে বলল, জেঠু, আমি যদি বিল্টু তাকে বিয়ে করি, আপনার কি কোনো আপত্তি আছে? কি বলছিস তুই? উনি এক মুহূর্ত থেমে বলে, তোর মতো একটা ভালো মেয়ে বিল্টুর মতো একটা বাঁদর ছেলেকে? জেঠু, বিল্টুদা আর সেই আগের বিল্টুদা নেই। ও অসম্ভব ভালো রেজাল্ট করে বিএ পাশ করেছে। বিএ পাশ করবার পরে পরীক্ষা দিয়ে স্টেট ব্যাংকের অফিসারের চাকরি পেয়েছে। ওর এইসব ধাপ্পাবাজি তুই বিশ্বাস করিস? নিতা একটু হেসে বলে, না জেঠু, ধাপ্পাবাজি না, ও সত্যি সত্যি স্টেট ব্যাংকের অফিসার হচ্ছে। সত্যি বলছিস? হ্যাঁ জেঠু, সত্যি বলছি। কিন্তু? আবার কিন্তু কি? কিন্তু বিল্টু সত্যি সত্যি বদলে গেছে, আমি ভাবতে পারছি না। জেঠু, নসু রত্নাকরই তো বাল্মীকি হয়েছিলেন, তাই না? নিতা হাসতে হাসতেই বলে। শেষ হলো আজকের গল্প, নিমাই ভট্টাচার্যের লেখা গল্প রত্নাকর। চমৎকার একটি গল্প। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকে। আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের কেমন লাগছে তা একমাত্র জানতে পারি আপনাদের মতামতের মাধ্যমে। সুতরাং অনুরোধ রইল, আপনারা শোনবার পরে যদি ছোট্ট করে আপনাদের মতামত একটু আমাকে জানান, আমি অত্যন্ত উৎসাহিত বোধ করি এবং আমার পরিবেশনা সমৃদ্ধ করতে, আরও উন্নত করতে আপনাদের মতামত আমাকে একান্তই সাহায্য করে। আমার গল্প নির্বাচন এবং পাঠ যদি আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা যারা নতুন আসছেন, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।